ফার্স্ট 45 মিনিটস স্টার্টিং 11 ইংল্যান্ডের প্রেসিং অ্যান্ড আর্জেন্টিনার কথা যদি বলি, তারাও একেবারে যে কম মানে ছেড়ে কথা বলেছে তা না, তারাও প্রেস করেছে, কিছুটা ফিজিক্যাল হয়েছে অনেক জায়গায়। যেহেতু হিস্টোরিক্যালি দুই দলের ভিতরে একটা পুরনো দ্বৈরথ রয়েছে, সেখান থেকে তাদের ভেতরে কিছু হলুদ কার্ডের ঘটনাও ঘটেছে। বাট ফার্স্ট হাফ দুই দলের দুই গোলকিপার, তাদের কাছে কোনো ধরনের রিয়েল অ্যাটেম্পট অফ মানে শটস কিছুই যায়নি। ফার্স্ট 45 মিনিটসকে আপনি কিভাবে দেখবেন? দুই দলের খেলোয়াড়দেরকে আপনি কিভাবে দেখবেন? প্রথম 30 মিনিটে তো কোনো শট নেওয়া হয়নি, এটা বিশ্বকাপের ইতিহাসে একটা রেকর্ড। আপনি তার মানেটা কি, যে আপনি ম্যাক্সিমাম সময় বল ছিল কোথায়? আপনি ওপেন ফিল্ডে মাঝখানে, এবং বল দখলের লড়াই ছিল, একটা ধাক্কাধাক্কির একটা বিষয় ছিল, মাস্তানির একটা বিষয় ছিল। আমরা ছোটবেলায় বলতাম না যে আশিস আমাদের মহল্লায় দেখিয়ে দিব, ঠিক এইরকম ভাবে কিন্তু তাই হয়েছে। যখনই আপনি বল আপনি দেখবেন যে সেন্টার হাফের এই পাশে এসেছে, তখন আর্জেন্টিনা একটু মাস্তানি দেখিয়েছে, ওই পাশে যখন গিয়েছে তখন আপনার ইংল্যান্ড যেটা বলেছে যে আমার সাথে এরকম করেছিল, আসো আমি তোমাকে এবার একটু ধাক্কা দেই বলে বল ছাড়াই কিন্তু ধাক্কাধাক্কির মতো হয়েছে এটা। এবং এটা আমার কাছে, এটা আপনি যেভাবে বললেন যে দু দলের মধ্যে বা দু দেশের মধ্যে যে ধরনের একটা আপনার দ্বৈরথ ছিল, এবং সবচেয়ে বড় বিষয়টা ছিল যে আপনার 1986 এই দু দল যখনই মুখোমুখি হয় তখন 1986 সালের বিশ্বকাপের কথা অবভিয়াসলি চলেই আসে, এভিডেন্টলি ওখানে না এসে আসলে কোনো উপায় নেই, রাইট, এবং চলে আসে। এবং সেই বিশ্বকাপে আপনি তো জানেন যে কি হয়েছিল, কিভাবে হয়েছিল সেটা। ম্যারাডোনার যে একটা বিতর্কিত গোল ছিল, যেটাকে বিতর্কিত গোল অনেকে বলে, এবং তারপরে ম্যারাডোনা যে গোলটা করেছিলেন সেটা শতাব্দীর সেরা গোল। তো একই ম্যাচে আপনি বিতর্কিত গোল এবং 4 মিনিটের মধ্যেই আপনি শতাব্দীর সেরা গোল। সো এবং সেই ম্যাচেও কিন্তু আর্জেন্টিনা হেরেছিল, আর্জেন্টিনা জিতেছিল, ইংল্যান্ড হেরেছিল। সো সেই বিশ্বকাপটা, সেই ম্যাচের পর থেকে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচ মানেটাই হলো যে আপনি এক ধরনের একটা ধাক্কাধাক্কি হবে, একটা মাস্তানি হবে, একটু উত্তেজনা থাকবে, হাই ইন্টেন্সিটি থাকবে। সো এটা যখন মাঠের বাইরে এই ইন্টেন্সিটিটা থাকে, আর যখন আপনি মাঠে এই 22 জন খেলে, তখন তো সেটা আরেকটু বেশি হবেই। সো সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার কাছে মনে হয়েছিল যে রেফারির ছিল। রেফারি যদি সেখানে আরেকটু সতর্ক হতেন এবং আরেকটু যদি তিনি হয়তো একটু দাপটটা নিয়ে যদি বাঁশি বাজাতে পারতেন বা করতে পারতেন, তাহলে দেখতেন যে এই ধাক্কাধাক্কিটা হয়তো একটু কমতে পারতো। তারপর আমি রেফারিকে পুরোপুরি দায়ী করব না, দোষ দিব না। কারণটা হলো যে আপনি যখনই এখানে শুরুর দিকে অনেকগুলো দুটো হলুদ কার্ড অলরেডি হয়ে গিয়েছিল, এখানে যদি লাল কার্ড বা অন্য টাইপের বাঁশি একটু বাজিয়ে দিতেন, খেলাটা দেখতেন যে আরেকটু নষ্ট হয়ে যেত। সো রেফারি সেটা চাননি, রেফারি চেয়েছিলেন কুল অ্যান্ড কাম ভাবে যতভাবে সামাল দেওয়া যায় সেটা করার চেষ্টাটুকু তারা করেছিলেন। সো প্রথমার্ধের যে দুই দলের মধ্যে আমার কাছে গোলের চেষ্টাটুকু তেমন দেখা যায়নি, যা চেষ্টাটুকু ছিল মাস্তানি দেখানোর একটা চেষ্টাটুকু ছিল। মিডফিল্ড ব্যাটেলে কে আসলে জিতবে, কে আসলে ম্যাচটাকে কন্ট্রোল করবে, সেটাই তারা চেষ্টা করেছে ফার্স্ট 45 মিনিটস। এর ভিতরে গোল হলে ভালো, আর না হলে কিছু যায় আসে না। রাকিব ভাই, আপনার কাছে জানতে চাই, ফার্স্ট 45 মিনিটস চলে গেল, কিছুই হলো না, কিছু হলুদ কার্ড ছাড়া। রেফারিকে খুব ব্যস্ত সময় পার করতে হয়েছে। আফটার দ্য ফার্স্ট হাফ 45 মিনিটসে মাত্র 3 মিনিট ছিল এক্সট্রা টাইম। আচ্ছা, 3 মিনিট মনে হয় লাস্ট যতগুলো ম্যাচ আমরা দেখেছি তার ভিতরে সবচাইতে কম এক্সট্রা টাইম ছিল। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? ঠিক আছে, ওকে। সেকেন্ড হাফে আমরা ঢুকলাম, 55 মিনিটস, গর্ডনের গোল, মলিনার ভুল, রাইট? এক্স্যাক্টলি। সো প্রবাবলি আর্জেন্টিনা পুরো ম্যাচে যতগুলো ভুল করেছে তার ভিতরে একটা, দুটো, তিনটে ভুলের ভিতরে মলিনার ভুলটাই ছিল সবচেয়ে বড় ভুল। এবং ইংল্যান্ড যখন স্কোর করলো, ইংল্যান্ডের গর্ডনের গোলটা নিয়ে যদি আপনি একটু বলেন যে আসলে আর্জেন্টিনা ফার্স্টে গোল খেতে চায়, স্পেস দেয় প্রতিপক্ষকে, নাকি আসলে ইংল্যান্ডেরই এই গোলটা খুব ভালো এক্সপার্টিস ছিল, খুব ভালো রেজাল্ট তারা আসলে বের করে আনতে পেরেছে? দেখেন, ইট ওয়াজ এ ক্লাসিক কাউন্টার অ্যাটাক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আপনি প্রথমার্ধের কথা যেটা কায়সার ভাই বলছিলেন, যে প্রথমার্ধে কিন্তু যা কিছু হয়েছে বেশিরভাগ আসলে দিন শেষে অফ দ্য বল হয়েছে, রাইট? মানে যদি বল দখলের লড়াই মিডফিল্ড ব্যস্ত থাকে, সেটা কিন্তু একটা হেলদি লড়াই, যে মানে দুই দলেরই তো সেরকম মিডফিল্ডার আছে, কিন্তু তারা সেটা না করে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট ধরে, এবং দুই দলকেই মনে হয়েছে শুরু থেকেই অপোজিশনকে এই বিষয়ে এঙ্গেজ করে তাদেরকে ডাউন করা, মানে মোরালি ডাউন করার চেষ্টা। এখন কে যে কাকে ডাউন করতে পেরেছে এটা বোঝা যায়নি প্রথমার্ধে। সেটা হচ্ছে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি প্ল্যান করছিল কি প্লেয়ার হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যাম, তাদেরকে ম্যাচের শুরুতেই ডিস্টার্ব করবে, কনসেন্ট্রেশন ব্রেক করার। এবং আমার মনে হয় যে
এটাও পার্ট অফ দেয়ার প্ল্যান। ডেফিনেটলি পার্ট অফ প্ল্যান, এবং সেই প্ল্যানে তাদেরকে সফল বলতেই হবে এই কারণে আমার তো পুরো ম্যাচ হ্যারি কেনকে ডিফেন্ডার মনে হয়েছে, right. মানে পুরো ম্যাচে তো তার মানে আমি ওই ডিস্টার্বটা করে সাকসেসফুল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ইংল্যান্ড যে লাকি ব্রেক থ্রুটা পেয়েছে, যে ম্যাচ যখন মনে হচ্ছিল যে আস্তে আস্তে আর্জেন্টিনা নিয়ন্ত্রণে নিচ্ছে, সেই সময় একটা ক্লাসিক কাউন্টার অ্যাটাকে গোলটা হয়ে গেছে, এবং যেটা গর্ডন অসাধারণ ফিনিশিং। এবং আপনি যেটা বললেন যে আসলে কোনো দল তো এইভাবে চায় না যে আমি আগে গোল খাই, গোল খেয়ে আমি ব্যাক করব, কিন্তু আমরা এখন মজা করে বলতে পারছি যে আর্জেন্টিনা গোল খেলেই ভালো হয়, না খেলে কখনো লিড নিয়ে আমরা জিততে সাম্প্রতিক সময় দেখছি না, খেলা উঠে না, রাইট খেলা ওঠে না। এবং সেই খেলাও কি আপনি গোল, মানে আমার কাছে একটা সময় মনে হয়েছে কি, যখন 55 মিনিট আমি মানে কি বলবো যে খেলা দেখছিলাম, তখন মনে হচ্ছে এই 55 মিনিটের গোলটা বিপদ ডাকলো। মানে হয়তো যদি এটা 75 মিনিটের গোল ইংল্যান্ডের জন্য, কারণ ইংল্যান্ড এই যে এতটা সময় ডিফেন্স করার যে এটা রিস্কি, ভেরি মাচ রিস্কি, এবং ওই যে মানে লো লাইন যে ডিফেন্সটা, এই ডিফেন্সে আপনি সারাক্ষণ যদি আক্রমণ হতে থাকে, ইভেন আপনি পেনাল্টি বক্সের আশেপাশে ফাউল পেয়ে যাবেন, ফ্রি কিক হবে, আপনি পেনাল্টি বক্সের মধ্যে পেনাল্টি হয়ে যাবে, কিছু না কিছু তো ঘটে যাবে, এবং তাতে করে আপনি ম্যাচে থাকবেন না। এবং আমি টুখেলের ওই জায়গাটা একদম তীব্র আপত্তি যে এই কাজ আপনি 1 গোলের লিড নিয়ে করতে পারেন না, এই কাজ আপনি করতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 2 গোলের লিড লাগবে, তারপরে আপনি করতে পারেন। আর 1 গোলের লিড দিয়েও যদি আপনি করেন, সেটা করবেন কখন? আপনি যখন 80 মিনিট ছাড়িয়ে যাব, মানে আমার লাস্ট হয়তো 8 to 10 মিনিটস 15 মিনিটস আমারই, তখন আমি ধরলাম একটা রিস্কের মধ্যে গেলাম, কিন্তু এটা একটা ম্যাসিভ ভুল, সেই ভুলের খেসারত তো দিতেই হচ্ছে। আর দ্বিতীয়ার্ধের যে আপনি যে গোলটার কথা বললেন, গর্ডনের গোলটা পারফেক্ট ফিনিশিং, এখানে কিছুই করার ছিল না এমি মার্টিনেজের। আর ডিফেন্সের যেটা ভুল, কারণ তার আগে বলটা লাগানোর কথা ছিল পায়ে, মানে তাকে বিট করে যখন, ঠিক সেভাবে বলতে গেলে ইংল্যান্ডেও কিন্তু যখন আপনি উইনিং গোলটার কথা বলবেন, এখানে 2 ডিফেন্ডারের কিন্তু বড় ভুল ছিল। আপনি লাউতারোর সামনে একজন ছিলেন, পিছনে একজন ছিলেন, কিন্তু ওখানে আবার বলতে হবে যে হ্যাঁ, এবং তারা কিন্তু হাইটেও এগিয়ে, তারপরেও কিন্তু ওটা হয়েছে। কিন্তু সেখানে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওখানে একদম মানে কম্পিউটারে আমরা একদম মাপ মতো যেটা মারি না, মানে ক্রসটা যার কাছ থেকে এসেছে, রাইট ফুটে, আবার রাইট ফুটে, ওটার পেছনে যিনি আছেন তিনি অন্য কারিগর, তার কথা আসলে বললে শেষ হবে না, তার কথা আসবো। কিন্তু 55 থেকে 85 এই সময়টুকু আমি কায়সার ভাইয়ের কাছে যেতে চাই। কায়সার ভাই, ম্যাচের শুরু থেকে এনজো ফার্নান্দেজ এলোমেলো শট মারছিলেন, মানে এলোমেলো বলতে তিনি ট্রাই করছিলেন। প্ল্যানটা কি এটাই ছিল যে শেষ পর্যন্ত উইং থেকে যদি আমরা ঢুকতে না পারি, সেট পিস যদি আমরা আসলে সাকসেসফুল না হই, ইংল্যান্ডের লম্বা আমার খেলা দেখছিলাম, খেলা দেখার ফাঁকে একজনই আমার পাশে বসে বলছিলেন তো সব বাস্কেটবল খেলোয়াড় নামিয়েছে ইংল্যান্ড, মানে তাদের হাইট এতটাই বড়। সো এই লম্বা দীর্ঘদেহী খেলোয়াড়দেরকে বিট করার জন্য মেসি প্রায় সময় দেখা গেছে সেকেন্ড হাফে আর কোনো কর্নার আসলে ওইভাবে নেননি। তো এনজোকে 85 মিনিটসে যেভাবে অ্যাক্টিভ করে গোলটা করলেন, আসলে মেসির অ্যাসিস্টের মানে কি বলবো, কারিশমা এখানে বেশি নাকি এনজো ফার্নান্দেজের শটটা? শাওন ভাই, আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমরা আমাদের বন্ধু মহলে বেশ কয়েকজন বন্ধু রয়েছে, তাদেরকে আমরা বলি যে গুটিবাজ বলি এই কারণটা হলো যে তারা দেখবেন যে আপনি যে কোনো বিষয়, যে কোনো সমস্যায় পড়লে, যে কোনো জায়গা থেকে একটা গুটি চাল দিয়ে বা যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে এর সাথে কথা ওকে লাগিয়ে দিয়ে যে কোনোভাবে কিন্তু সেই সমস্যার ভিতর থেকে বেরিয়ে আসে। আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা হলো সেই টাইপের দল, একটা আইডিয়াবাজ, গুটিবাজ বলবো না, আইডিয়াবাজ একটা দল, যে যখনই আপনি যে সিচুয়েশনে পড়ে, যে সমস্যায় পড়ে, একটা আইডিয়া তারা কিন্তু ক্রিয়েট করে ফেলে। এই আইডিয়া ক্রিয়েটটা এবং তাৎক্ষণিকভাবে তারা কিন্তু সেই আইডিয়াটা ক্রিয়েট করে। দেখুন, আপনি এনজো ফার্নান্দেজকে তারা যখন উইং থেকে পারছে না, তখন তারা যেটা করেছে সেটা হলো যে আপনি হরিজেন্টাল আক্রমণে পারছে না, তখন তারা স্ট্রেট ওয়েতে আক্রমণে শুরু করে দিয়েছে, একেবারে সোজাসুজি আক্রমণ করেছে। সেটাও যখন পারছে না, তখন ধাক্কাধাক্কির মতো পর্যায়ে কিন্তু চলে গিয়েছে। তারা যে কোনো মূল্যে চেয়েছে যে একটা আইডিয়া ক্রিয়েট করে এখান থেকে ম্যাচটা বের করতে হবে। এবং এই দলের সবচেয়ে ভালো সৃজনশীল খেলোয়াড় তো আপনি মেসি, আনডাউটলি। সব আইডিয়া, ম্যাক্সিমাম আইডিয়া তার কাছ থেকে কিন্তু আসে। আপনি দেখেন এই গোলের আইডিয়াটাও কিন্তু তার কাছ থেকে এসেছে, যে কায়দায় তিনি শটটা মানে এনজোকে পাসটা বাড়িয়েছেন। প্লিজ একটু এক্সপ্লেইন করেন। আপনি দেখুন সেই যে জায়গায় তিনি বলটা পেয়েছিলেন, সেই জায়গাতে কিন্তু আপনি নিশ্চিতভাবে সেই জায়গা থেকে তিনি, অন্য কেউ হলে আমি নিশ্চিত যে তিনি কিন্তু বল নিয়ে আরো ডি বক্সের ভিতরে ঢুকতেন এবং ভিতরে ঢুকে গোলকিপারকে ফার্স্ট বার পোস্টে মারতেন অথবা একটা ক্রস করতেন, কিন্তু সেটা তিনি করেননি। কারণটা হলো যে তিনি দেখছিলেন যে এইভাবে কিন্তু ক্রস বেশ কয়েকটা মিস হয়েছে, কোনো লাভ হয়নি। তখন তিনি সেকেন্ড আরেকটা আইডিয়া যেটাতে গেলেন যে তিনি এমন জায়গায় বলটা রাখতে হবে বা এমন জায়গায় সুযোগটা দিতে হবে আমার খেলোয়াড়কে, যে খেলোয়াড় একটু স্পেস পায় মারার জন্য, যে স্পেসটা আগের ম্যাচে স্পেন দেয়নি আপনার
এমবাপ্পেকে, ঠিক এই স্পেসটা তিনি কিন্তু ক্রিয়েট করে দিয়েছেন এবং যে জায়গায় তিনি এনজোকে পাসটা বাড়িয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু মেসির গোল করার অনেক নজির রয়েছে। আমরা জানি যে এখান থেকে তিনি বাম পায়ের শটে, আপনি কার্লিং শটে অনেক গোল করেছেন। এই কারণে তিনি জানতেন যে এই জায়গাটুকুতে খালি স্পেসে তার খেলোয়াড় কেউ যদি গোল মানে বল দেওয়া যায় তাকে, তাহলে কত সহজভাবে করা যেতে পারে। তিনি দেখেছেন যে এই মুহূর্তে তিনি যদি এনজোকে যদি পাস আর একটু আগে তিনি কিন্তু দিতে পারতেন, কিন্তু তারপরে তিনি বলটা নিয়ে ভিতরে ঢুকেছেন যাতে এনজোর গার্ড হিসেবে যে ছিলেন আপনার হ্যারিকেন ছিলেন, হ্যারিকেন যাতে এনজোর কাছে যেতে না পারেন। তো মেসি যখন বল নিয়ে আরেকটু ভিতরে ঢুকেছেন তখন এনজোর গার্ডটা ছেড়ে দিয়ে হ্যারিকেন কিন্তু মেসির দিকে এসেছেন। আর মেসির দিকে যখনই এসেছেন মেসি তখন কাটব্যাক করে আবার কাটব্যাক করে এদিকে এসেছেন এবং দেখেছেন যে এনজোর এখানে ফাঁকা, তখন তিনি এনজোকে বলটা বাড়িয়ে দিয়েছেন এবং এনজো সেই জায়গা থেকে যে শটটা নিয়েছেন, বেলিংহাম একটা চেষ্টা করেছিলেন, অনেক দূর থেকে একটা চেষ্টা করেছিলেন পা ঠেকানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দূর দেরি হয়ে গিয়েছে এবং এনজোকে অবশ্যই আমি মনে করি যে একটা কৃতিত্ব দিতেই হবে, কারণ যে জায়গা থেকে তিনি শটটা নিয়েছেন দুটো জিনিস সেখান থেকে তাকে নিশ্চিত করতে হবে। একটা হলো যে কোনো মতে বল মানে আপনার নিয়ার পোস্টে রাখা যাবে না, ফার পোস্টে নিতে হবে এবং ফার পোস্টে ওখান থেকে নিতে হলে দুটো কাজ করতে হবে। একটা দুর্দান্ত গতিময় একটা শট মারতে হবে যাতে গোলকিপারকে বিট করা যায়, এবং আরেকটা সেই সঙ্গে গতির সঙ্গে আপনাকে যেটা করতে হবে যে সুইং বা কার্ল, এই দুটো জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এত কম সময়ের মধ্যে এত দ্রুত গতিতে তিনি এই পুরো কাজটুকু যা করেছেন, গোলকিপারের করার কিছুই ছিল না। গোলকিপার পাখির মতো লাভ দিয়েছিলেন, কিন্তু বলটা যে হাতে সুইং করেছে, কার্ল করেছে, তাতে গোলকিপারের করার কিছুই ছিল না। সো ইট ওয়াজ টোটালি এ প্রি প্ল্যান্ড গোল। এটাকে কেউ যদি বলে যে এটা ফ্লুক শট হয়েছে বা ফ্লুক গোল হয়েছে, আমি এটা কোনো মতেই মেনে নিব না। পুরো জিনিসটাই কিন্তু আপনার আইডিয়াটা তৈরি করেছিলেন মেসি এবং সেটা এক্সিকিউট করেছেন এনজো।